আমি তখন জাহাজের রান্নাঘরে বসে ব্রেকফাস্ট তৈরি করার জন্য আগুন জ্বালাবার চেষ্টা করছিলাম। জন জন, শিগগির এসো, দেখে যাও কি হয়েছে। কি ভয়ঙ্কর! কি ব্যাপার, কি হয়েছে? এসো না, নিজের চোখে দেখে যাও। একরকম টানতে টানতেই ও আমাকে নিয়ে গেল ওর কেবিনে। গিয়ে যা দেখলাম তাতে আমার সমস্ত শরীরটা কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলাম দুজনে একমত হয়ে, না, এই সর্বনেশে জাহাজে আর নয়, এক্ষুনি জাহাজ ছেড়ে চলে যাব আমরা। দেখা যাক লেগুনের উপকূলে আমাদের একটা থাকার ব্যবস্থা করা যায় কিনা। সেখানে হয়তো সুখ থাকবে না, কিন্তু স্বস্তি থাকবে। ডাউন মিস্ট্রি লেন আপনাকে স্বাগত জানায়। ভিন্ন স্বাদের রহস্য গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। আজ আপনারা শুনবেন উইলিয়াম হোপ জনসনের লেখা রাতের অতিথি। আজকের গল্প পাঠে দীপক, স্নেহা, তাপস এবং আমি মনোতোষ। পোস্টার ডিজাইন মনোতোষ, সম্পাদনা তমাল। শুরু হচ্ছে আজকের গল্প, উইলিয়াম হোপ জনসনের লেখা রাতের অতিথি। অন্ধকার সে এক তারা ভরা রাত। জর্জরা রয়েছে উত্তর প্রশান্ত মহাসাগরে। পালে বাতাস না থাকবার জন্য তাদের সেখানেই শান্তভাবে অপেক্ষা করতে হচ্ছে। তাদের সঠিক আবাসস্থলের কথা বলা যায় না, কারণ এক ক্লান্তিকর নির্বাক সপ্তাহকাল ধরে সূর্যদেব মুখ লুকিয়ে রেখেছেন হালকা কুয়াশার আড়ালে। মনে হচ্ছে এই কুয়াশা ভেসে আছে তাদের মাস্তুল উঁচুতে। মাঝে মধ্যেই এই কুয়াশার আবরণ নিচে নেমে আসছে, ঢেকে ফেলছে চারপাশের সমুদ্রকে। হাওয়া নেই, কাজেই তাদের জাহাজটাকে বেশ দৃঢ় করেই ধরে রেখেছিল তারা। ডেকে মানুষ বলতে জর্জ একা, নাবিক বলতে আছে দুটো মানুষ আর একটি বাচ্চা। তারা নিজেদের আস্তানায় ঘুমিয়ে রয়েছে। জর্জের বন্ধু উইল হল এই ছোট্ট জলযানখানার মালিক। সে রয়েছে জাহাজের পেছন দিকে তার নিজের বাঙ্কে। ছোট্ট কেবিনের পোর্টের পাশেই তার বাঙ্ক। জলযানটির চারপাশে নিরন্ধ্র অন্ধকার। আচমকা সেই অন্ধকারের কালো জবনিকা ভেদ করে একটা কণ্ঠস্বর ভেসে এলো, স্কুনার অ্যাহয়! স্কুনার অ্যাহয়! স্কুনার এক ধরনের পালতোলা জাহাজ, যার দুটো বা তার বেশি মাস্তুল থাকে। আর অ্যাহয় নাবিকদের মধ্যে পরস্পরকে ডাকবার রীতি। কণ্ঠস্বরটা এতটাই অপ্রত্যাশিত যে বিস্ময় বিমূঢ় হয়ে জর্জ সঙ্গে সঙ্গে কোনো উত্তর দিতে পারল না। অন্ধকারের ভেতর থেকে কণ্ঠস্বরটা আবার ভেসে এলো, কেমন অদ্ভুত, অপরিষ্কার, ঘর ঘরে অমানবিক কণ্ঠস্বর। আঁধার সাগরের বুকে রয়েছে এই অশ্রুতপূর্ব অদ্ভুত অমানবীয় উৎস। স্কুনার অ্যাহয়! স্কুনার অ্যাহয়! এই যে! স্তম্ভিত ভাবটা কাটিয়ে জর্জও চিৎকার করে বলল, কে তুমি? কি চাও? জর্জ তার বুদ্ধি ও বিবেচনা শক্তি যেন ফিরে পেয়েছে। ভয় পাবেন না, ভয় পাবেন না। অন্ধকারের মধ্যে থেকে সেই অদ্ভুত কণ্ঠস্বরে উত্তর ভেসে এল। হয়তো সেই অদ্ভুত কণ্ঠের অধিকারী জর্জের স্বরের মধ্যে ধৈর্যচ্যুতির পরশ খুঁজে পেয়েছে। আপনার ভীত হওয়ার প্রয়োজন নেই। আপনার ক্ষতি করবার শক্তি বা সামর্থ্য আমার নেই। আপনি কে? আমি এক হতভাগ্য বৃদ্ধ মানুষ। বক্তব্যের মাঝখানের বিরতিটুকু
কেমন যেন কানে বাজল। বৃদ্ধ আর মানুষ, এই শব্দ দুটির মাঝখানে এমন অদ্ভুত বিরতি কেন? পরে অবশ্য জর্জ এই বিরতির তাৎপর্য বুঝতে পেরেছিল। তাহলে কাছে আসছেন না কেন? জর্জ একটু বিরক্তির স্বরেই জিজ্ঞেস করল। আমি আমি পারি না, আমি কাছে আসতে পারি না। সেটা নিরাপদ হবে না, মোটে নিরাপদ হবে না। আমি কণ্ঠস্বরটা থেমে গেল। চারপাশ আবার নিস্তব্ধ। আপনি কি বলতে চাইছেন? জর্জ অবাক হয়ে জিজ্ঞেস করল। কি নিরাপদ হবে না? আপনি কোথায়? জর্জ কিছুক্ষণ কান পেতে রইল, কিন্তু অন্ধকারের মধ্যে থেকে কোনো উত্তর এলো না। আচম্বিতে জর্জের মনে একটা অনির্দিষ্ট সন্দেহ দানা বাঁধল। অবশ্য কিসের সন্দেহ তাহা বলা যায় না। জর্জ ছুটে গিয়ে একটা লণ্ঠন নিয়ে এল। সঙ্গে সঙ্গে তার পায়ের গোড়ালি দিয়ে ডেকে আঘাত করে উইলকে জাগানোর চেষ্টা করল। তারপর আবার ফিরে এলো যেখানটায় সে দাঁড়িয়েছিল। রেলিংয়ের ওপারে নিঃশব্দে অনন্ত সমুদ্রের দিকে সে আলো ফেলল। নিরন্ধ্র অন্ধকারের কালো জবনিকা ভেদ করে লণ্ঠনের হলুদ আলো বেশি দূর যেতে পারল না। কিন্তু অবাক কাণ্ড, সাগরের দিকে আলো ফেলতেই একটা অস্পষ্ট অবরুদ্ধ আত্মস্বর জর্জের কানে ভেসে এলো। তারপরেই জর্জ শুনতে পেল ছলাৎ একটা শব্দ। কেউ যেন আচমকা জলের মধ্যে দাঁড় ফেলল। জর্জ কি দেখল সেটা সে নিশ্চিতভাবে বলতে পারবে না, তবে মনে হলো আলোর প্রথম রশ্মি গিয়ে যখন পড়ল তখন জলের উপর কিছু যেন একটা ছিল। কিন্তু এখন জলের ওপর কাউকে দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে কে কথা বলছিলেন, কোথায় গেলেন? কিন্তু কেউ কোনো উত্তর দিল না। কেবল দূর থেকে ভেসে আসতে লাগলো অস্পষ্ট ছপ ছপ শব্দ। কেউ যেন দাঁড় বেয়ে নৌকো নিয়ে গা ঢাকা দিচ্ছে রাতের অন্ধকারে। জাহাজের পেছন দিকটার পাটাতনের ফোকরের দিক থেকে উইলের কণ্ঠস্বর শোনা গেল। ব্যাপার কি জর্জ? এখানে এসো উইল। কি হয়েছে? একটু আগে যে অদ্ভুত ব্যাপারটা ঘটল তার কথা জর্জ উইলকে বলল। উইল জর্জকে কয়েকটা প্রশ্ন করল। তারপর এক মুহূর্ত নীরব থেকে নিজের ঠোঁটের কাছে হাত দুখানা নিয়ে এসে চিৎকার করে ডাকল, বোট অ্যাওয়ে! নৌকা ওহে নৌকা! অনেক দূর থেকে একটা ক্ষীণ উত্তর ভেসে এলো বাতাসে, স্কুলার অ্যাহোয়! তারপর চারপাশে আবার সব নিস্তব্ধ। তারপরই শোনা গেল সেই অস্পষ্ট ছপ ছপ শব্দ। দাঁড় বেয়ে নৌকো নিয়ে কে যেন এগিয়ে আসছে সেই ছোট্ট পালতোলা জাহাজখানার দিকে। দাঁড় টানবার শব্দ অস্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠছে। উইল সাদর আহ্বান জানালো, আসুন, জাহাজের কাছে আসুন। আলোটা সরিয়ে নিন। আবার শোনা গেল সেই নৈশ কণ্ঠস্বর। আলো সরাবো কেন? জর্জ আপন মনে বিড়বিড় করে বলল, কিন্তু উইল সেই রহস্যময় কণ্ঠের অধিকারীর পক্ষে। কর্তার ইচ্ছায় কর্ম, তাই জর্জ সেই আলোটাকে রেখে দিল বুলওয়ার্কের তলায়। আবার দাঁড় টানবার শব্দ শোনা গেল। তারপর সেই জাহাজের খানিকটা দূরে, এই 6 ফেদম দূরে, শব্দটা থেমে গেল। এ কি, থামলেন কেন? জাহাজের পাশে আসুন। ভয় পাচ্ছেন কেন? এখানে ভয় করবার মতো কিছুই নেই। কথা দিন, আলো দেখাবেন না। অন্ধকারের ভেতর থেকে কণ্ঠস্বর ভেসে এলো। তার সঙ্গে আপনার কি সম্পর্ক? জর্জ ক্রুদ্ধ স্বরে বলল, আপনি আলোকে এত ভয় পাচ্ছেন কেন? কারণ কণ্ঠস্বরটা শুরু হয়েই আচমকা থেমে গেল। জর্জ সঙ্গে সঙ্গে প্রশ্ন করল,
কারণ কি কারণ? উইল জর্জের কাঁধের ওপর হাত রেখে বলল, তুমি একটু চুপ করো জর্জ। রেলিংয়ে ঝুঁকে পড়ে উইল বলল, শুনুন মশাই, এ তো বেশ অদ্ভুত ব্যাপার। রাতের অন্ধকারে প্রশান্ত মহাসাগরের মাঝখানে আমাদের সামনে এসে পড়েছেন। কি করে জানবো আপনি আমাদের সাথে চালাকি করছেন কিনা? বলছিলেন না একা, কিন্তু না দেখে তা কি করে বুঝবো? আর এই অন্ধকারে আলো ছাড়া দেখবোই বা কি করে? আলোর ক্ষেত্রে আপনার আপত্তির কারণ কি? আবার দাঁড়ে জল কাটবার শব্দ শোনা গেল। শব্দটা চলে যাচ্ছে দূরে, আরো দূরে। তারপর অনেক দূর থেকে অন্ধকারের কণ্ঠস্বর ভেসে এলো। সেই স্বর নিরাশায় ভরা, বেদনায় বিধুর। আমি দুঃখিত, খুবই দুঃখিত। আপনাদের বিব্রত না করলেই পারতাম। আসলে আসলে আমি খুব ক্ষুধার্ত, আর সেই মহিলাও খুব ক্ষুধার্ত। দাঁড়ের এলোমেলো শব্দ দূরে মিলিয়ে যেতে থাকল। উইল চিৎকার করে বলল, থামুন! আমরা আপনাকে তাড়িয়ে দিতে চাইনি, ফিরে আসুন। আপনি যখন আলো চাইছেন না, তখন লণ্ঠনটা না হয় সরিয়েই রাখবো। তারপর উইল জর্জের দিকে ফিরে বলল, এ তো দেখছি এক অদ্ভুত রহস্যময় ব্যাপার, তবে ভয় করবার মতো কিছু নেই এর মধ্যে। তোমার কি মনে হয়? না না, ভয় পাওয়ার মতো কিছু নেই। মনে হয় আশেপাশে কোথাও ওর জাহাজ ডুবি হয়েছিল, লোকটা বেঁচে গেছে পুরোপুরি। ও আলোকে ভয় পাচ্ছে কেন? তাই তো বুঝতে পারছি না। বোধহয় কষ্টে ভয়ে ওর মাথা খারাপ হয়ে গেছে। দাঁড়ের জল কাটবার শব্দ আবার স্পষ্টতর হল। অন্ধকারে অদৃশ্য আগন্তুক এগিয়ে আসছে জাহাজের দিকে। উইল বলল, জর্জ, আলোটাকে রেখে এসো। তারপর সে রেলিংয়ে ঝুঁকে পড়ে দাঁড়ের শব্দ শুনতে লাগল। বাতিটাকে যথাস্থানে রেখে এসে জর্জ উইলের কাছে এলো। দাঁড়ের শব্দ এগিয়ে আসছে। জর্জ এবং উইল দুজনেই উৎকণ্ঠিত। জাহাজ থেকে একটু দূরে শব্দটা থেমে গেল। স্থির কণ্ঠে উইল বলল, এবার জাহাজের পাশে আসবেন না? বাতিটাকে তো সরিয়ে রাখা হয়েছে। না না, আমি আমি আসতে পারি না। আমি কাছে আসতে সাহস পাচ্ছি না। আপনাদের কাছ থেকে কিছু খাবার দাবার পেলেও তার দাম আমি দিতে পারবো না। দেবার ক্ষমতা নেই আমার। ঠিক আছে, আপনি ও নিয়ে বিব্রত হবেন না। আপনাকে আমাদের জাহাজে স্বাগত জানাচ্ছি। আপনি আসুন, যতটা খাবার নিতে পারেন নিয়ে যান। আপনি খুব ভালো, খুব দয়ালু। ঈশ্বর সর্বশক্তিমান, তিনি সবকিছু বোঝেন। তিনি আপনার মঙ্গল করুন। শেষ দিকটায় আধা রাতের আগন্তুকের কণ্ঠস্বর কেমন যেন খসখসে আর কর্কশ হয়ে উঠল। হ্যাঁ, সেই মহিলা যার কথা আপনি বলেছিলেন, তিনি কি? তাকে আমি দ্বীপে রেখে এসেছি। কোন দ্বীপে? সেই দ্বীপের নাম জানি না, ভগবানের কাছে। আচমকা শুরু হয়ে আচমকায় থেমে গেল সেই কণ্ঠস্বর। আমরা কি সেই মহিলার জন্য একখানা নৌকা পাঠাতে পারি না? না না। অসাধারণ জোর দিয়ে আধা রাতের আগন্তুক এই ছোট্ট নেতিবাচক শব্দটি উচ্চারণ করল। কেন? হায় ভগবান, না না। কর্কশ কণ্ঠে যেন আর্তনাদি করে উঠল নীল সাগরের অজানা আগন্তুক। কিছুক্ষণ কোনো তরফেই কোনো সাড়া শব্দ নেই। তারপর একটু যেন ভর্ৎসনার সুরেই নিশিরাতের আগন্তুক বলতে লাগলো, আমাদের অভাবের জন্যই আমি এত দূর আসতে সাহস করেছি। ওর যন্ত্রণা আমাকে কষ্ট দিচ্ছিল, খুব কষ্ট দিচ্ছিল।
আর আমি সহ্য করতে পারিনি। দারুণ ঝুঁকি নিয়ে এত দূর পর্যন্ত চলে এসেছি। খাবারটা নিতে জাহাজের গায়ে নৌকো লাগাবেন না? না না, আমার সেই সাহস নেই। কণ্ঠস্বর শুনে মনে হলো যে আধার রাতের অতিথি তার মনের একটা তীব্র আকাঙ্ক্ষাকে দমন করল। একটা দারুণ ইচ্ছাকে যেন চুপ করিয়ে দেওয়া হলো জোর করে। হঠাৎ আলোর ঝলকানির মতো জর্জের মনের মধ্যে কতগুলো চিন্তা এলো। অন্ধকারের ওই জীবটি ক্ষুধায় কষ্ট পাচ্ছে। আরেকজন মহিলার কথাও শোনা গেছে, তিনিও ক্ষুধার্ত, ওদের প্রয়োজন খাদ্য। উইল যথেষ্ট খাবার নিয়ে এসেছে ওদের জন্য, কিন্তু কোনো এক দুর্বোধ্য কারণে রাতের অতিথি আতঙ্কিত হচ্ছেন। তিনি জাহাজের কাছে এসে খাবার নিতে পারছেন না। বিদ্যুৎ চমকের মতোই জর্জের মনে ওর সম্পর্কে একটা ধারণা তৈরি হলো। সেই অদৃশ্য আগন্তুক মোটেই পাগল নয়, সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কেই সে এই অসহ্য আতঙ্কের মুখোমুখি হয়েছে। জর্জের মনে নানা ভাব, নানা অনুভূতির খেলা চলতে লাগলো। শেষ পর্যন্ত সেই ভাবকে ছাপিয়ে বড় হয়ে উঠল তার সহানুভূতির ভাবটা। যাকগে, জাহাজে আসবার কথা ছেড়ে দাও উইল। যে কোনো কারণেই হোক উনি জাহাজের কাছে আসবেন না। তুমি বরং একটা বাক্স নিয়ে এসো, বাক্সটার ভিতর খাবার পুরে আমরা ওটাকে জলে ভাসিয়ে দেব, তাহলে আশা করি উনি ওটা পেয়ে যাবেন। তারা তাই করল। একটা নৌকোর হুকের সাহায্যে তারা খাবার ভর্তি বাক্সটাকে সাগরের জলে ভাসিয়ে দিল। এক মুহূর্ত পরেই একটা মৃদু হর্ষধ্বনি শোনা গেল। এই হর্ষধ্বনি অদৃশ্য আগন্তুকের। বোঝা গেল সে খাবারের বাক্সটা পেয়েছে। একটু পরেই সেই অদৃশ্য আগন্তুক জাহাজের কাছ থেকে বিদায় নিল। যাবার আগে সে হৃদয় উজাড় করে জর্জ এবং উইলকে আশীর্বাদ করে দেয়। তারপর অন্ধকারের মধ্যে আবার দাঁড়ের শব্দ শোনা গেল। শব্দ ক্ষীণ হতে হতে একসময় মিলিয়ে বড্ড তাড়াতাড়ি চলে গেল। একটু আহত সুরেই উইল মন্তব্য করল, অপেক্ষা করো, আমার ধারণা ও আবার ফিরে আসবে। ওর খাদ্যের খুব প্রয়োজন। আর সে মহিলা, তারও বোধ করে খাদ্যের প্রয়োজন। উইল কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, সাগরে মাছ ধরছি অনেক দিন ধরে, কিন্তু এরকম অদ্ভুত ব্যাপারের মুখোমুখি আগে কখনোই হয়নি। একটু আগেও যা ঘটলো তার চেয়ে রহস্যময় ব্যাপার আর কি হতে পারে? হ্যাঁ, সংক্ষিপ্ত উত্তর দিল জর্জ। নানান চিন্তা এসে তার মনকে আচ্ছন্ন করে ফেলেছে। সময় কাটতে লাগলো। 1 ঘন্টা কাটলো, তবুও উইল জর্জের সঙ্গে ডেকের ওপরেই রয়ে গেল। রাতের এই অদ্ভুত রোমাঞ্চকর অভিজ্ঞতা যেন ঘুমকাতুরে উইলের সমস্ত ঘুমকে তাড়িয়ে দিয়েছে। প্রায় 3.25 ঘন্টা কেটে গেছে। এমন সময় তারা আবার নিস্তব্ধ সাগরের বুকে দাঁড় টানবার শব্দ শুনতে পেল। শব্দটা এগিয়ে আসছে তাদের স্কুনারের দিকে। উইল চাপা গলায় বলল, শোনো। তার কণ্ঠস্বরে উত্তেজনার পরশ। ও আবার ফিরে আসছে, আমি ঠিক এটাই ভেবেছিলাম। দাঁড় টানা শব্দটা আরো কাছে এগিয়ে এলো। তারা লক্ষ্য করল জলের মধ্যে দাঁড়ের প্রতিটি আঘাত এখন দৃঢ়তর এবং দীর্ঘস্থায়ী। আগন্তুকের দেহে যেন নতুন তেজ আর শক্তির সঞ্চার হয়েছে। সত্যিই ওদের খাবারের ভীষণ দরকার ছিল। জাহাজের একটু দূরে এসে দাঁড়ের শব্দটা থামল। বোঝা গেল রাতের অতিথি আর এগোবে না। অন্ধকারের মধ্যে দিয়ে আবার সেই কণ্ঠস্বর ভেসে এল, এই যে আপনি এসেছেন। হ্যাঁ, আমি হঠাৎ আপনাদের কাছ থেকে চলে গিয়েছিলাম, কিন্তু কিন্তু তার খুব প্রয়োজন ছিল।
নিতান্ত প্রয়োজনের জন্যই আমাকে তাড়াতাড়ি চলে যেতে হয়েছিল। হ্যাঁ, সেই মহিলা সেই মহিলা এখন পৃথিবীতে কৃতজ্ঞ। শিগগিরই স্বর্গে, হ্যাঁ, স্বর্গে গিয়ে আরো কৃতজ্ঞ হবেন। উত্তরে কিছু বলতে গিয়েও ওই হতবুদ্ধি হয়ে থেমে গেল। জর্জ কিছুই বলল না, অবাক হয়ে ভাবতে লাগলো সেই অদ্ভুত বিরতিগুলোর কথা। অদৃশ্য আগন্তুক কথা বলতে গিয়ে মাঝে মাঝে অদ্ভুতভাবে থেমে যাচ্ছিল, কিন্তু কেন? একটু অবাক হলেও জর্জের মন ওর প্রতি সহানুভূতি আর সমবেদনায় ভরে গিয়েছে। সেই কণ্ঠস্বর বলতে লাগলো, ঈশ্বরের দয়া আর আপনাদের অনুগ্রহের ফলকে ভাগাভাগি করে নিয়ে আমরা, আমি আর সে আলোচনা করছিলাম। উইল ওর কথার মাঝখানেই কথা বলল, কিন্তু তার কথাগুলো মোটেই পরিষ্কার বা সামঞ্জস্যপূর্ণ হলো না। আজ রাতে আপনারা যে দান কর্ম করলেন, যে খ্রিস্ট ধর্ম সুলভ করুণা দেখালেন, তাকে দয়া করে ছোট করবেন না। নিশ্চিন্ত থাকুন, আপনাদের এই কাজ সর্বদর্শী সর্বশক্তিমান ঈশ্বরের দৃষ্টি এড়ায়নি। সেই কণ্ঠস্বর থামল। পুরো 1 মিনিট সবাই নীরব। তারপর রাতের কণ্ঠস্বরের অদৃশ্য অধিকারী নীরবতা ভাঙলেন। আমরা দুজনেই আমাদের ভাগ্যে যা ঘটেছে তাই নিয়ে আলোচনা করলাম। আগে ভেবেছিলাম আমাদের জীবনে যে ভয়ঙ্কর আতঙ্ক নেমে এসেছে তার কথা আর কাউকে বলবো না, নিঃশব্দে শেষ হয়ে যাব দুজনে। কিন্তু আলোচনা করে দুজনেই একমত হলাম যে আজ রাতে যে ঘটনা ঘটল তা ঘটল এক বিশেষ বিধানেই। আমরা যে কষ্ট সহ্য করেছি, যে জীবন্ত আতঙ্কের মুখোমুখি হয়েছি, তা বোধ হয় আপনাদের কাছে খুলে বলা উচিত। আর ঈশ্বরও বোধ হয় তাই চান। জর্জ এবং উইল কোনো কথা বলল না। কণ্ঠস্বর আবার বলতে লাগলো, সেই সময় থেকে সেই কণ্ঠস্বর দ্বিধাগ্রস্ত ভাবে থামল। উইল নরম গলায় বলল, হ্যাঁ বলুন। অ্যালবাট্রস জাহাজখানা ডুবে যাওয়ার সময় থেকেই। ও, নিজের অজ্ঞাতেই জর্জের গলা থেকে স্বর বেরিয়ে এলো। 6 মাস আগে ওই জাহাজখানায় তো নিউ ক্যাসল থেকে ফ্রিস্কোর দিকে যাত্রা করেছিল। তারপর থেকে জাহাজখানার আর কোনো খবর শোনা যায়নি। জাহাজখানা কোথায় কিভাবে উধাও হলো তাও কেউ বলতে পারে না। ঠিকই বলেছেন আপনি। বলুন, কি করে জাহাজ ডুবি হলো? বিষুব রেখার কয়েক ডিগ্রি উত্তরে আমাদের জাহাজ অ্যালবাট্রাস এক প্রচন্ড ঝড়ের মুখে পড়ল। জাহাজের মাস্তুল ভেঙে গেল। সারা রাত ধরে চলল ঝড়ের উদ্দাম লীলা। ঝড়ের দাপটে জাহাজের অবস্থা সঙ্গীন হয়ে উঠল। ক্রুদ্ধ ঝড় দানব জাহাজখানাকে দাঁড়িয়ে নিয়ে চলল নিজের খেয়াল খুশি মতো। পাহাড়ের মতো উঁচু একটা ঢেউ এসে আশ্রয় পড়তে লাগলো আমাদের পাটাতনের উপর। মনে হলো এই বুঝি পাটাতন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর সে কি তুলুনি, জাহাজ একবার যেন তলিয়ে যাচ্ছিল রসাতলে, আবার ঢেউয়ের সঙ্গে সঙ্গে যেন উঠে পড়ছিল পাহাড় চূড়ায়। হাওয়া বইছিল শোঁ শোঁ করে, যেন লক্ষ লক্ষ ক্রুদ্ধ দানব দারুণ ক্রোধে হুঙ্কার করতে করতে জাহাজখানাকে উড়িয়ে নিয়ে যেতে চাইছিল সুদূর দানব লোকে। শেষ রাতের দিকে ঝড়ের দাপট কমল।
ভোর হলে দেখা গেল জাহাজে ফুটো হয়ে গেছে, জল ঢুকতে শুরু করেছে, হাওয়া একেবারেই পড়ে গেল, আর সব নাবিকেরা নৌকো করে চলে গেল ঝড়ে বিধ্বস্ত জাহাজ ছেড়ে। বিধ্বস্ত জাহাজে পড়ে রইলাম আমরা দুজনে, আমি আর আর আমার লিজা। আপনারা পড়ে রইলেন কেন? আমরা নিচে গিয়েছিলাম আমাদের সঙ্গের জিনিসপত্রের মধ্যে অন্তত অবশ্য প্রয়োজনীয় কিছু জিনিস আনার জন্য। সলিল সমাধি হবে এই আতঙ্কে যাত্রী আর নাবিকদের বুদ্ধি আর বিবেচনা শক্তি বোধহয় নষ্ট হয়ে গিয়েছিল। আমরা যখন ডেকের উপরে এলাম তখন নৌকোগুলো চলে গিয়েছে দূরে, দিগন্ত রেখার কাছাকাছি। ওদের ডেকেও আর কোনো লাভ নেই, অত দূর থেকে আমাদের ডাক ওরা শুনতে পাবে না। তবু আমরা নিরাশায় ভেঙে পড়লাম না, বরং সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই একটা ছোট্ট ভেলা তৈরি করে ফেললাম। তার উপর যতটুকু জিনিস ধরে ততটুকুই আমরা সঙ্গে নিলাম। অনেকটা পরিমাণ পানীয় জল আর কয়েক প্যাকেট বিস্কুট সঙ্গে নিতে ভুললাম না। ইতিমধ্যেই জাহাজের অনেকখানি জলের তলায় চলে গিয়েছিল। আমরা ভেলায় চড়ে বসলাম। জাহাজের বাঁধন কেটে ভেলা এগিয়ে চলল সমুদ্র পথে। পরে লক্ষ্য করলাম আমাদের ভেলা কোনো স্রোতের গতিপথে পড়েছে। এই স্রোত দ্রুত গতিতে আমাদের ভেলাটাকে ডুবন্ত জাহাজখানা থেকে দূরে নিয়ে চলল। জাহাজ আর স্রোতের মাঝখানে একটা কোণের সৃষ্টি হয়েছিল। সেই কোণ বজায় রেখেই স্রোতের মুখে আমাদের ভেলাটা এগিয়ে চলল। 3 ঘন্টা কেটে গেল। জাহাজের কাঠামোটা ততক্ষণে আমাদের দৃষ্টিসীমার বাইরে চলে গেছে। ভাঙা মাস্তুলটাকে আরো কিছুক্ষণ দেখা গেল বটে, কিন্তু এক সময় সেটাও দৃষ্টির বাইরে চলে গেল। সন্ধ্যার দিকে চারপাশ কুয়াশায় ঢেকে গেল। সারা রাত আমাদের চারপাশে রইল ঘন কুয়াশার ধূসর জবনিকা। পরের দিনও সেই জবনিকা উঠল না। ঘন কুয়াশার মধ্যে আমরা ভেসে চললাম। আবহাওয়া অবশ্য শান্তই ছিল। 4 দিন ধরে সেই অদ্ভুত অস্পষ্ট কুয়াশার মধ্যে দিয়ে আমরা ভেসে চললাম। 4র্থ দিন সন্ধ্যেবেলায় আমরা একটা শব্দ শুনতে পেলাম। উপকূলে ঢেউ আছড়ে পড়বার শব্দ। ক্রমে শব্দটা স্পষ্ট থেকে স্পষ্টতর হতে পারে। মাঝরাতের পর আমাদের দুপাশে ঢেউয়ের গর্জন শোনা যেতে লাগলো। কয়েকবার আমাদের পলকা ভেলাটা প্রবল জলোচ্ছ্বাসের সঙ্গে যেন শূন্যে লাফিয়ে উঠল। তারপর ভেলা সহ আমরা গিয়ে পড়লাম শান্ত নিস্তরঙ্গ জলরাশির উপর। সমুদ্রের গর্জন পড়ে রইল আমাদের পেছনে। অন্ধকারের মধ্যে বুঝতে পারলাম না কোথায় এসে পড়েছি। ভোর হলো। দেখলাম আমরা লেগুন জাতীয় একটা বিশাল জলাশয়ের মধ্যে এসে পড়েছি, কিন্তু তখন আমরা এসব বিশেষ লক্ষ্য করিনি, কেননা আমাদের সামনেই কুয়াশার আবরণের আড়ালে একটা বিশাল সমুদ্রগামী জাহাজের কাঠামো দেখা যাচ্ছিল। একসঙ্গে নতজানু হয়ে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানালাম। ভাবলাম আমাদের বিপদের বুঝি শেষ হল। তখন কি জানতাম যে আমাদের এখনো অনেক কিছু দেখার বাকি রয়েছে। ভেলাটাকে চালিয়ে জাহাজের কাছে নিয়ে এলাম। চিৎকার করে উঠলাম, হেল্প হেল্প, দয়া করে আমাদেরকে সাহায্য করুন, আমরা খুব বিপদে পড়েছি। দয়া করে আমাদের জাহাজে তুলে নিন। কিন্তু আমাদের চিৎকারের জবাবে জাহাজ থেকে কোনো উত্তর পাওয়া গেল না। আমাদের ভেলা গিয়ে থামলো জাহাজের পাশে।
আমরা চিৎকার করলাম, হেল্প হেল্প। দয়া করে আমাদের জাহাজে তুলে নিন। কিন্তু না, কোনো সাড়া নেই। জাহাজখানা কি পরিত্যক্ত। জাহাজ থেকে একটা দড়ি ঝুলছিল নিচের দিকে। ঠিক করলাম ওই দড়ি বেয়ে জাহাজে উঠব। দড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করলাম, কিন্তু কাজটা খুব সহজ ছিল না। কেননা ঝুলন্ত দড়িটার গায়ে এক ধরনের ধূসর ছত্রাক রয়েছে। তাছাড়া জাহাজের পাশটাও ঢেকে গিয়েছে এই জাতীয় ছত্রাকে। মনে হচ্ছিল জাহাজের গায়ে যেন ফুসকুড়ি উঠেছে। জায়গায় জায়গায় আবার নীলচে কালো দাগ। দড়ি বেয়ে উপরে উঠে রেলিং ধরলাম। তারপর রেলিং টপকে এসে পড়লাম জাহাজের ডেকে। লিজা বেলাতেই রইল। সমস্ত ডেকটাই ছেয়ে গেছে ছত্রাকে, ধূসর বর্ণের ছত্রাক। কতগুলো ছত্রাক থেকে আবার পিণ্ডের মতো বস্তু বেরিয়েছে। পিণ্ডগুলো উচ্চতায় বেশ কয়েক ফুট। কিন্তু সেই সময় আমি এইসব ব্যাপার নিয়ে বিশেষ মাথা ঘামাইনি। আমি খুঁজছিলাম মানুষ। জাহাজের ভেতরে মানুষজনের দেখা পাওয়াটাই ছিল তখন আমার প্রধান লক্ষ্য। আমি আবার চিৎকার করলাম, কিন্তু কেউ সাড়া দিল না। তারপর জাহাজের পেছন দিকটার সবচেয়ে উঁচু পাটাতনটার তলায় যে দরজাটা ছিল সেখানে গেলাম। দরজাটা ভেজানো রয়েছে। দরজা খুললাম, ভেতরে তাকালাম, কেউ নেই ওখানে। দরজাটা খুলতেই একটা বাসি গন্ধ নাকে এলো। এইরকম ঘরে কোনো মানুষ থাকতে পারে না। কথাটা মনে হতেই আমি তাড়াতাড়ি দরজাটাকে বন্ধ করে দিলাম। সহসা নিজেকে কেমন নিঃসঙ্গ, কেমন একাকী মনে হলো জানেন। যেদিক থেকে উঠেছিলাম জাহাজে সেই পাশে গেলাম। লিজা চুপচাপ ভেলার উপর বসেছিল। আমি নিচের দিকে তাকাতে সে জিজ্ঞেস করলো, কাউকে দেখতে পেলে? জাহাজটাকে দেখে পরিত্যক্ত বলে মনে হচ্ছে। তুমি একটু অপেক্ষা করো, আমি ততক্ষণে দেখি কোনো মই টই কিছু পাই কিনা। তারপর না হয় তোমাকে ওপরে নিয়ে আসবো। দুজনে মিলে জাহাজটা ভালো করে খোঁজা যাবে। আমি এক্ষুনি আসছি। একটু পরেই জাহাজের উল্টো দিকে একটা দড়ির মই খুঁজে পেলাম। সেটাকে এনে আমাদের ভেলার দিকে ঝুলিয়ে দিলাম। একটু পরেই লিজা এসে দাঁড়ালো আমার পাশে। দুজনে মিলে বিশাল জাহাজখানার পেছন দিকটা তন্ন তন্ন করে খুঁজলাম। কোনো কেবিন, কোনো অ্যাপার্টমেন্ট বাদ দিলাম না। কিন্তু না, কোথাও জীবনের কোনো চিহ্ন নেই। জাহাজের এখানে ওখানে, এমনকি কেবিনগুলোর মধ্যেও সেই অদ্ভুত ধরনের ছত্রাক জন্মেছে। লিজা বলল, এগুলো পরিষ্কার করে ফেলা যাবে। জাহাজের পেছন দিকটায় যে জনমানব নেই এই সম্পর্কে আমরা নিশ্চিন্ত হলাম। এবার সামনের দিকটা দেখতে হবে। ধূসর রঙের কুৎসিত ছত্রাকের মধ্যে দিয়ে আমরা সামনের দিকে এগোলাম। দেখে মনে হয় কে যেন ফাঙ্গাসের চাষ করেছে এখানে। কতগুলো বেশ বড় হয়েছে। ওগুলোর মাথায় গোলাকার পিণ্ডগুলো বেশ উঁচু। এদিকটাও আমরা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু বৃথায় চেষ্টা। কোথাও কেউ নেই। আমরা দুটি প্রাণী ছাড়া জাহাজে আর কেউ নেই। আর খোঁজাখুঁজি করে কি হবে? জাহাজের পেছন দিকটায় ফিরে এলাম। এইরকম অবস্থায় স্বাচ্ছন্দ্যের যতটুকু ব্যবস্থা করা সম্ভব তাই করতেই তৎপর হলাম। দুজন মিলে দুখানা কেবিন পরিষ্কার করলাম। তারপর আমি খুঁজতে লাগলাম জাহাজের কোথাও কিছু খাবার পাওয়া যায় কিনা। সহজেই অবশ্য খাবার পেয়ে গেলাম। ঈশ্বরকে ধন্যবাদ জানালাম তার অসীম করুণা। টাটকা জলের পাম্পটাও খুঁজে পেলাম। একটু বিস্বাদ হলেও এই জল পান করা যেতে পারে।
কয়েকদিন আমরা জাহাজেই রইলাম, তীরে নামবার কোনো চেষ্টাই করলাম না। আমরা জায়গাটাকে বাসযোগ্য করে তুলবার কাজেই ব্যস্ত রইলাম। তবুও সেই প্রথম দিকের দিনগুলোতেও একটা ব্যাপারে কিন্তু আমরা সচেতন হয়ে উঠলাম। ব্যাপারটা হলো এই যে, আমরা যা ভেবেছিলাম বোধ করি আমাদের কপাল তার চেয়েও ঢের খারাপ। যদিও আমরা দুখানা কেবিন আর সেলুনের মেঝে আর দেয়ালের সমস্ত ছত্রাক নির্মূল করে ফেলেছিলাম, অদ্ভুত দাগগুলোকে ঘষে ঘষে তুলেও ফেলেছিলাম, তবুও মাত্র 24 ঘন্টার মধ্যেই সেগুলো আবার আগের রূপে ফিরে এলো। এই অদ্ভুত ব্যাপারটা যে কেবল আমাদের নিরুৎসাহিত করলো তাই নয়, আমাদের মনের মধ্যে এনে দিল একটা অদ্ভুত অস্বস্তিকর অনুভূতি। কিন্তু আমরা পরাজয় স্বীকার করে হাল ছেড়ে দিলাম না। আমরা নতুন করে আবার কাজ শুরু করলাম। এবার আমরা কেবল ছত্রাকগুলোকে চেঁচে ফেললাম না, চাঁচা জায়গাতে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিলাম। জাহাজের ভাড়ার ঘরে আমরা 1 টিন কার্বলিক অ্যাসিডও পেয়েছিলাম, কিন্তু 1 সপ্তাহের মধ্যেই যে কে সেই ছত্রাকগুলো আবার আগের অবস্থায় ফিরে এলো। শুধু তাই নয়, ওগুলো ছড়িয়ে পড়লো আরো নানা জায়গায়, যেন আমাদের হস্তক্ষেপের ফলেই ওদের বীজ ছড়িয়ে গেল জাহাজের বিভিন্ন অংশে। এমন বিদঘুটে ছত্রাক তো আগে কখনো দেখিনি। এই জাতীয় ছত্রাকের কথাও তো কোনো সমুদ্রগামী নাবিকের কাছে শুনিনি। পণ্ডিতেরাও বোধ করি এগুলোর অস্তিত্বের কথা জানেন না। সপ্তম দিন সকালে ঘুম থেকে উঠেই লিজা একটা অদ্ভুত ব্যাপার দেখল। ওর বালিশের খানিকটা জায়গা নিয়ে সেই ছত্রাক জন্মেছে, আর তা জন্মেছে ওর মুখেরই কাছাকাছি। কোন রকমে গায়ে পোশাক জড়িয়েই ও আমার কাছে ছুটে এলো। আমি তখন জাহাজের রান্নাঘরে বসে ব্রেকফাস্ট তৈরি করার জন্য আগুন জ্বালাবার চেষ্টা করছিলাম। জন জন, শিগগির এসো, দেখে যাও কি হয়েছে। কি ভয়ঙ্কর! কি ব্যাপার, কি হয়েছে? এসো না, নিজের চোখে দেখে যাও। একরকম টানতে টানতেই ও আমাকে নিয়ে গেল ওর কেবিনে। গিয়ে যা দেখলাম তাতে আমার সমস্ত শরীরটা কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলাম দুজনে একমত হয়ে, না, এই সর্বনেশে জাহাজে আর নয়, এক্ষুনি জাহাজ ছেড়ে চলে যাব আমরা। দেখা যাক লেগুনের উপকূলে আমাদের একটা থাকার ব্যবস্থা করা যায় কিনা। সেখানে হয়তো সুখ থাকবে না, কিন্তু স্বস্তি থাকবে। তাড়াতাড়ি আমরা আমাদের সামান্য কটা জিনিসপত্র গোছগাছ করে নিলাম। দেখলাম ওগুলোর মধ্যেও সেই মারাত্মক ছত্রাকের অভিযান শুরু হয়েছে। ওর শালের এক প্রান্তে একদল ছত্রাক জন্মেছে। ওকে কিছু না বলে আমি সেখানে এক পাশে ছুঁড়ে ফেললাম। আমাদের ভেলাটা তখনও জাহাজের গায়ে লাগানো রয়েছে, কিন্তু ওখানা চালানো খুব মুশকিল। জাহাজের পেছন দিকে কয়েকটা লাইফ বোট ঝুলছিল, তার একখানা নামিয়ে সাগরের জলে ফেললাম। সেই নৌকোয় চড়ে এগিয়ে চললাম তীরের দিকে। কিন্তু তীরের কাছাকাছি এসে দেখলাম জাহাজ ছেড়ে এসে কোনো লাভই হয়নি। তীরের সর্বত্র ওই দুষ্ট ছত্রাকের রাজত্ব। জায়গায় জায়গায় স্তূপাকৃতি ছত্রাক উঁচু হয়ে উঠেছে বড় সড়ো ঢিবি বা ছোট পাহাড়ের মতো। এই যে অদ্ভুত, এই যে ভয়ঙ্কর! একমাত্র গল্প কথার গল্প লোকেই এইরকম আজগুবি, এরকম অবাস্তব কিছু ঘটতে পারে। কিন্তু নিজের চোখে যা দেখছি তা কোনো গল্পকারের কল্পনার ফসল নয়, এই যে একান্ত বাস্তব। সমস্ত উপকূল ভাগটা ছেয়ে গেছে ওই দুষ্ট ছত্রাকে। অভিজ্ঞতায় দেখেছি এগুলো মরেও মরে না। মনে হলো
মনে হলো ছত্রাকের ঢিপিগুলোর মধ্যে যেন মৃদু কম্পন হচ্ছে। নিঃশব্দ জীবনী শক্তি যেন তাদের মধ্যে শিহরণ নিয়ে আসছে। বাতাস এলেই দেখা যাচ্ছে এই শিহরণ। এখানে ওখানে ছত্রাকের আকৃতি বিশাল আঙুলের মতো, কয়েক জায়গায় আবার ওগুলোর আকার উঁচু সমতল ক্ষেত্রের মতো। কিন্তু ওইসব জায়গা তো আরো বিপজ্জনক। কোথাও কোথাও ওই ছত্রাক দেখতে ছোটখাটো বিটে গাছের মতো, কিন্তু সেগুলো খুবই অদ্ভুত দর্শন। সেগুলো অসাধারণ পাক লাগানো, অবিশ্বাস্য রকমের গ্রন্থি কুদর্শন আর জটিল এই ফাঙ্গাসগুলো মাঝে মধ্যে কেঁপে উঠছে থরথর করে। প্রথমটা মনে হয়েছিল উপকূল ভাগে সবটাই বুঝি ছত্রাকে ঢাকা, কিন্তু এখানটাই আমাদের ভুল হয়েছিল। কেননা উপকূল ধরে নৌকা চালাতে চালাতে একটু পরেই দেখতে পেলাম একটা ফাঁকা জায়গা। সেখানে ছত্রাক নেই, জায়গাটা সমতল এবং সাদা রঙের। সম্ভবত মিহি বালুকণার জন্য সাদা রং হয়েছে। সেখানেই আমরা নৌকো থেকে নামলাম। এবার দেখলাম যাকে বালি ভেবেছি আসলে তা বালি নয়, কিন্তু ওগুলো যে কিসের কণা তা আমি বলতে পারবো না। তবে দেখলাম যে এই সাদা জায়গায় এই ছত্রাক জন্মায়নি। শুধু তাই নয়, উপকূলে যেখানেই এই বালির মতো মাটি রয়েছে সেখানেই এই ছত্রাক জন্মায়নি। আর এই রকমের সাদা জমি অদ্ভুতভাবে ছড়িয়ে আছে এদিকে ওদিকে। দুপাশে ছত্রাকের জঙ্গলের মধ্যে দিয়েও এই জমি চলে গিয়েছে, ঠিক যেন পায়ে চলা পথ। অন্যত্র কেবল ছত্রাক আর ছত্রাক, ঘৃণ্য ক্লিষ্ট আর ক্লেদাক্ত ধূসরতার অসুন্দর সমারোহ। সম্পূর্ণ ছত্রাক মুক্ত একটা জায়গা পেয়ে আমরা যে কতটা খুশি হলাম তা আপনাদের বুঝিয়ে বলতে পারবো না। ওখানেই আমরা আমাদের জিনিসপত্র এনে রাখলাম। তারপর আবার জাহাজে ফিরে গেলাম দুজনে। উদ্দেশ্য সেখান থেকে আমাদের কাজে লাগতে পারে এমন সব মালপত্র সংগ্রহ করা। অন্যান্য প্রয়োজনীয় জিনিসের সঙ্গে আমি জাহাজের একখানা পালও সঙ্গে করে নিয়ে এলাম। পালখানা দিয়ে পাশাপাশি দুটো ছোট তাঁবু তৈরি করলাম। সেই তাঁবু দুটির কোনো শ্রী বা ছাদ না থাকলেও যে উদ্দেশ্যে তা খাটানো হয়েছিল তা সিদ্ধ হল। এই দুটি তাঁবুর মধ্যে আমরা প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র সঞ্চয় করে রাখলাম। এক এক করে 4টে সপ্তাহ নির্বিঘ্নে কেটে গেল। সভ্য জগতের নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়া সত্ত্বেও আমরা সুখে ছিলাম। কেননা আমরা দুজনে ছিলাম একসঙ্গে। সেই আপাত বালুকাময় ভূখণ্ডে আমরা দুজনে গড়ে তুলেছিলাম রোমান্টিকতায় ভরা প্রেমের এক অপূর্ব স্বর্গলোক। সে কটা দিনের স্মৃতি আজও আমাদের মনে অম্লান হয়ে রয়েছে। যতদিন চেতনা থাকবে ততদিনই থাকবে সেই মধুর স্মৃতির সৌরভ। সে সৌরভ আকল করে তুলবে আমাদের তনু মনকে। সেই মধুময় দিনগুলোর কথা ভুলবো না, ভুলতে পারবো না। কিন্তু ওর ডান হাতের বুড়ো আঙুলে প্রথম দেখা গেল সেই গোলাকৃতি ছত্রাক। হঠাৎ দেখলে মনে হয় যেন আঙুলে একটা ধূসর রঙের আঁচিল হয়েছে। ও যখন আমাকে আঙুলটা দেখালো তখন দারুণ ভয়ে আমার হৃৎপিণ্ডটা কেঁপে উঠল। হায় ভগবান, এ কি হলো? ওর আঙুলটা পরিষ্কার করে বিষাক্ত ছত্রাক মুক্ত করলাম। কার্বলিক অ্যাসিড আর জল দিয়ে আঙুলটা ভালো করে পরিষ্কার করে দিলাম। পরদিন সকালে ও আমাকে আবার আঙুলটা দেখালো। হে ভগবান, সেই ধূসর ভাবটা আবার ফিরে এসেছে ওর আঙুলে। কিছুক্ষণ আমরা কোনো কথা বলতে পারলাম না। একে অন্যের দিকে তাকিয়ে রইলাম নিঃশব্দে। তারপর নিঃশব্দে আবার
ওটাকে তুলে ফেলার কাজে ব্যস্ত হলাম। আমার কাজের মাঝখানেই ও হঠাৎ উত্তেজিত ভাবে বলে উঠল, এ কি, তোমার মুখের পাশে ওটা কি? দারুণ উৎকণ্ঠায় ওর কণ্ঠস্বর তীক্ষ্ণ। কোথায়? জিনিসটা কি তা বোঝার জন্য মুখের পাশে হাত নিলাম। ওই তো ওইখানে, তোমার কানের পাশে। হ্যাঁ, আর একটু সামনে। আমার আঙুল জায়গা মতো পৌঁছলো এবং তখনই বুঝতে পারলাম ব্যাপারটা কি। আমার মুখের পাশেও ছত্রাক জন্মেছে, বিষাক্ত ধূসর ছত্রাক। আমার কথাটাই ও মেনে নিল, কেননা আঙুলটা পরিষ্কার না হওয়া পর্যন্ত ও আমাকে স্পর্শ করতে ভয় পাচ্ছিল। আঙুলটাকে ভালো করে ধুয়ে বিষাক্ত বীজাণু মুক্ত করলাম। তারপর ওর কাজ শুরু হলো। ও আমার মুখের পাশটা ছত্রাক মুক্ত করলো। কাজ শেষ হলে আমরা কিছুক্ষণ নানা বিষয়ে কথাবার্তা বললাম। হঠাৎ আমাদের খুশি ভরা জীবনটাকে এক ভয়ঙ্কর চিন্তার কালো কুটিল মেঘ আচ্ছন্ন করে ফেলছে। মূর্তিমান অমঙ্গল যেন নিঃশব্দ পদসঞ্চারে এগিয়ে আসছে আমাদের দিকে। আমরা ভয় পেলাম। হ্যাঁ, আচম্বিতে দারুণ ভয় ছেয়ে গেল আমাদের সমস্ত মনে। কিসের ভয়? কিসের ভয় সে আমাদের মনে কোনো স্পষ্ট ধারণা নেই, কিন্তু এটা যে মৃত্যু ভয় থেকেও ভয়ঙ্কর সে সম্পর্কে আমাদের মনে কোনো সন্দেহ ছিল না। রসদপত্তর আর জল নিয়ে নৌকো করে দ্বীপ ছেড়ে সাগরে ভাসবার কথাও আমরা আলোচনা করলাম, কিন্তু ওই সীমাহীন মহাসমুদ্রের বুকেও তো আমরা একান্ত অসহায়। ওই পঙ্কা নৌকার উপর ভরসা করে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে সভ্য জগতে ফিরে যাবার কল্পনা করাও বাতুলতার সামিল। আর আর তাছাড়া ওই বিষাক্ত ধূসর ছত্রাক আমাদের দুজনের দেহকেই আক্রমণ করেছিল। ঠিক করলাম এখানেই থাকবো আমরা, ঈশ্বরের ইচ্ছায় পূরণ হোক। তিনি আমাদের নিয়ে যা করতে চান তাই হোক, আমরা অপেক্ষা করব। আর তাছাড়া আমাদের করণীয়ই বা কি আছে? 1 মাস, 2 মাস, 3 মাস কেটে গেল। আমাদের দেহে ছত্রাকের আক্রমণের বেগ বেড়ে গেছে। শরীরের যে জায়গায় প্রথম আক্রমণের বেগ শুরু হয়েছিল সেখানে ছত্রাক বেড়ে গেছে। তাছাড়া দেহের নতুন নতুন জায়গাতেও শুরু হয়েছে এই আক্রমণ। আমরাও ক্রমাগত যুঝে চলেছি। কাজেই আমাদের দেহে যে ভয়ঙ্কর আক্রমণ হওয়ার কথা তুলনামূলকভাবে বোধ করি তার চেয়ে কম আক্রমণই হচ্ছিল। প্রায়ই আমরা রসদ আর প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করার জন্য ওই পরিত্যক্ত জাহাজখানায় যেতাম। সেখানে ছত্রাক বেড়ে চলেছে অনিরুদ্ধ গতিতে। ডেকের উপর একটা গোলাকৃতি মুন্ডি এত উঁচু হয়েছে যে সেটা প্রায় আমার মাথার সমান উঁচু। আমরাও দ্বীপ ছাড়ার চিন্তা আর আশা একেবারে ছেড়ে দিলাম। সুযোগ পেলেও আমাদের আর সভ্য সমাজে ফিরে যাওয়া সঙ্গত হবে না। যে অদ্ভুত রোগের আমরা শিকার হয়েছি, সভ্য সমাজে ফিরে গেলে তা সংক্রামিত হয়ে পড়বে স্বাস্থ্যবান নিরোগ মানুষের মধ্যে। মানব সমাজের এত বড় ক্ষতি করবার অধিকার আমাদের নেই। দ্বীপ ত্যাগ না করবার সিদ্ধান্ত নেওয়ার পর একটা ব্যাপার স্পষ্ট হলো, আমাদের খাদ্য এবং জল নিজেদেরকেই সংগ্রহ করতে হবে। কেননা কতকাল আমাদের এখানে বেঁচে থাকতে হবে তা আমরা তখন জানতাম না। তাছাড়া জাহাজের ভাড়ারও তো আর অফুরন্ত নয়। তার উপর জাহাজ থেকে কোনো টাটকা খাবারও পাওয়া যায় না। যা পাওয়া যায় তা অনেক দিনকার বাসি। একটা কথা মনে পড়ে গেল,
আপনাদের বলছি, আমি একজন হতভাগ্য বৃদ্ধ, কিন্তু বয়সের দিক বিচার করলে আমি মোটেই তা নই। কিন্তু কিন্তু হ্যাঁ, যা বলছিলাম, আমরা জানতাম যে খাদ্যের সম্পর্কে আমাদের সতর্ক হতে হবে, কিন্তু কত অল্প খাবার যে জাহাজের ভাড়ারে রয়েছে সে সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। সপ্তাহখানেক পরে আবিষ্কার করলাম যে রুটির অন্য ট্যাঙ্কগুলো একেবারে খালি, অথচ আমরা ভেবেছিলাম প্রথমটির মতো এগুলোতেও রুটি ভর্তি থাকবে। যে ট্যাঙ্কটা প্রথম খুলেছিলাম তার মধ্যে আর সামান্য কখানা রুটি আছে। সবজি, মাংস আর টুকিটাকি খাবারের কয়েকটা টিন ছাড়া সারা জাহাজে আর কোনো খাদ্যদ্রব্য নেই। কিন্তু এই সামান্য খাবারে আর কটা দিন চলবে আমাদের? খাদ্যের ঘাটতি জানবার পর আমি লেগুনে মাছ ধরতে তৎপর হলাম, কিন্তু একটাও মাছ ধরতে পারলাম না লেগুন থেকে। শেষ পর্যন্ত মরিয়া হয়ে ঠিক করলাম লেগুনে যখন পাওয়া যাবে না তখন প্রবাল প্রাচীরের বাইরে উন্মুক্ত মহাসমুদ্র থেকেই মাছ ধরব। সেখানেই মাছ ধরবার চেষ্টা করতে লাগলাম। মাঝে মাঝে অদ্ভুত আকৃতির মাছ ধরা পড়ত, কিন্তু সেটা মাঝে মাঝে, বেশিরভাগ ক্ষেত্রে পরিশ্রমটাই সার হতো, মাছ ধরা পড়ত না। পেটের খিদে পেটেই থেকে যেত, কিন্তু এমনি করে আর কতকাল চলে? মনে হলো না খেতে পেয়েই আমরা মরে যাব। কতদিন আর অনাহারে বেঁচে থাকা যায়? আমাদের সমস্ত শরীর বিষাক্ত ছত্রাকে চেয়ে গেছে, কিন্তু মনে হলো ছত্রাকের আক্রমণে আমাদের শেষ করে ফেলবার অনেক আগেই আমাদের মৃত্যু হবে, আর সেই মৃত্যু হবে অনাহারে। এই আমাদের নিয়তি। আমাদের দেহ মন ক্লান্ত। চতুর্থ মাসটাও কেটে গেল। তারপর আমি এক ভয়ঙ্কর আবিষ্কার করলাম। একদিন দুপুরের একটু আগে আমি পরিত্যক্ত জাহাজখানা থেকে ফিরে এলাম। জাহাজের ভাড়া তন্ন তন্ন করে খুঁজে কিছু বাসি বিস্কুট পেয়েছিলাম। তারই কয়েকখানা নিয়ে আমি তাঁবুতে ফিরে আসছিলাম। দূর থেকে দেখলাম লিজার তাঁবুর প্রবেশ পথটা খোলা। ও বসে আছে তাঁবুর দরজায়। শুধু তাই নয়, কিছু একটা খাচ্ছে। কি খাচ্ছ? কি খাচ্ছ? বলতে বলতে এক লাফে নৌকো থেকে নেমে পড়লাম। আমার কণ্ঠস্বর শুনেও কেমন হতবুদ্ধি হয়ে গেল জানেন। কই কিছু না তো। অত্যন্ত চতুরতার সঙ্গে ঘুরে গিয়ে ও কোনো একটা জিনিস ফাঁকা জায়গাটার কিনারায় ছুঁড়ে ফেলে দিল। খানিকটা দূরে গিয়ে পড়লো জিনিসটা। আমার মনের মধ্যে একটা অস্পষ্ট সন্দেহ মাথা চাড়া দিয়ে উঠল। দ্রুত পদক্ষেপে এগিয়ে ওর ছুঁড়ে ফেলে দেওয়া জিনিসটা তুলে নিলাম। এখন তো ধূসর ছত্রাক। তাঁবুর দোরগোড়ায় বসে লিজা ছত্রাক খাচ্ছিল। হায় ভগবান! ছত্রাকের টুকরোটা হাতে করে ওর কাছে গেলাম। ও লজ্জায় একেবারে বিপন্ন হয়ে গেছে। তারপর আস্তে আস্তে লালচে গোলাপি আভা ফিরে এলো ওর মুখে। আমিও একটা প্রবল আচ্ছন্নতা আর প্রীতির ভাব অনুভব করলাম। লক্ষ্মী সোনা, লক্ষ্মী সোনা। এর বেশি আর কিছু বলতে পারলাম না আমি। আমার দরদ ভরা কণ্ঠস্বর শুনেও কান্নায় ভেঙে পড়ল। অনেকক্ষণ ধরে কাঁদলো। তারপর যখন শান্ত হলো তখন ওর মুখ থেকেই শুনলাম সব কথা। ক্ষুধার তাড়নায় আগের দিনই ছত্রাক খেয়েছে লিজা, এবং খেতে নাকি ওর মোটে খারাপ লাগেনি, বরং ভালোই লেগেছে। আমি ওকে দিয়ে এই প্রতিশ্রুতি করিয়ে নিলাম যে চরম ক্ষুধার মুহূর্তে ও যেন আর এই ছত্রাক স্পর্শ না করে। তুমি আমাকে কথা দাও,
তুমি আর কোনোদিন ওই ছত্রাক স্পর্শ করবে না। প্লিজ প্লিজ, কথা দাও। আমার সামনে নত জানু হয়েও শপথ করলো যে খিদেতে মরে গেলেও আর ওই খাদ্য গ্রহণ করবে না। আমি আর কোনোদিন ওই ছত্রাক খাদ্য হিসেবে গ্রহণ করবো না। পরেও আমাকে বলল যে ছত্রাককে খাদ্য হিসেবে গ্রহণ করার আকাঙ্ক্ষা হঠাৎই ওর মনে আছে। আকাঙ্ক্ষার আগের মুহূর্ত পর্যন্ত ওই ধূসর ছত্রাকগুলো ছিল ওর কাছে অত্যন্ত ঘৃণ্য এক পদার্থ। ন্যাক্কারজনক এই ছত্রাকগুলোর উপর ওর ছিল তীব্র বিতৃষ্ণা, তীব্র বিকর্ষণ। আমার মন অশান্ত, আমার মন বিচলিত। যে ভয়ঙ্কর আবিষ্কার আমি করেছি তাতে আমার পক্ষে শঙ্কা বিহ্বল হয়ে পড়াটা মোটেই আশ্চর্য নয়। অক্লান্ত মনকে একটু শান্ত করবার জন্যই দিনের শেষে একটু ঘুরতে বেরোলাম। দুপাশে ছত্রাকের ঝাড়ের মাঝখান দিয়ে আপাত বালুকাময় সাদা ভূখণ্ড পথের মতো এঁকে বেঁকে চলে গিয়েছে। সেই পথরেখা ধরেই এগোলাম। এর আগেও একবার এই পথে এসেছি, কিন্তু বেশি দূর যাইনি। এবার নানা চিন্তায় আনমনা হয়ে আমি অনেক দূরে এগিয়ে গেলাম। আচম্বিতে এক অদ্ভুত কর্কশ শব্দ শুনে আমার সম্বিত ফিরে এলো। শব্দটা আসছে আমার বাঁ পাশ থেকে। দ্রুত ঘুরে দেখলাম আমার কনুইয়ের কাছে অসাধারণ এবং অদ্ভুত আকৃতির ছত্রাকের এক স্তূপ। স্তূপটা অচল নয়, ওটার মধ্যে রয়েছে গতি। অস্বস্তিকর ভাবে ওটা আন্দোলিত হচ্ছে, যেন ওটার একটা নিজস্ব জীবন, নিজস্ব বোধ শক্তি রয়েছে। ছত্রাকের স্তূপটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে সহসা আমার মনে হলো স্তূপটাকে যেন আমি চিনতে পারছি। ওটার সঙ্গে যেন এক অতি বিকৃত মানব দেহের অদ্ভুত সাদৃশ্য রয়েছে। কথাটা আমার মগজের মধ্যে বিদ্যুৎ চমকের মতো খেলতে না খেলতেই একটা ছিন্ন করা শব্দ আমার কানে এলো। শব্দটা মৃদু কিন্তু পীড়াদায়ক। দেখলাম ধূসর বর্ণের ছত্রাক স্তূপের মধ্যে থেকে হাতের মতো একখানা শাখা বেরিয়ে এলো আমার দিকেই। ছত্রাকের মাথাটা ঝুঁকে পড়লো আমার দিকে। ধূসর মাথাটা একটা আকৃতিহীন বেঢপ বলের মতো। আমি নির্বোধের মতো দাঁড়িয়ে রইলাম। হাতের মতো শাখাটা আমার মুখ স্পর্শ করে আলতোভাবে যেন হাত বুলিয়ে দিল। দারুণ আতঙ্কে চিৎকার করে আমি কয়েক পা পিছু হটে এলাম। আমার ঠোঁটের উপর কেমন একটা মিষ্টি মিষ্টি স্বাদ। ওখানেও ছত্রাক শাখার স্পর্শ এসে লেগেছিল। আমি ঠোঁট চাটলাম। বলতে গেলে প্রায় সঙ্গে সঙ্গেই একটা তীব্র অমানবীয় আকাঙ্ক্ষা আমাকে পেয়ে বসলো। সে আকাঙ্ক্ষায় ভরে গেল আমার সমস্ত মন। ঘুরে দাঁড়িয়ে আমি এক খণ্ড ছত্রাক ভেঙে নিলাম, খেলাম, আবার ভাঙলাম, আবার খেলাম, আবার আবার আবার। আমি বহুকালের ক্ষুধার্ত। আমার এই মহা ক্ষুধার পরিতৃপ্তি নেই। পাগলের মতো খেতে লাগলাম। বেশ খেতে, চমৎকার মিষ্টি মিষ্টি স্বাদ। খেতে খেতেই মনে পড়ল দুপুরের একটু আগে ওর তাঁবুর দরজায় যা ঘটেছিল তার কথা। বিদ্যুৎ চমকের মতোই কথাটা আমার মনে এলো। সঙ্গে সঙ্গে আমার মস্তিষ্কের প্রতিটি কোষ যেন তড়িতাহত হয়ে গেল।
আমার আচ্ছন্ন মনটা যেন আবার হয়ে উঠল সজীব, সক্রিয়। স্বয়ং ঈশ্বরই যেন আমাকে স্মরণ করিয়ে দিলেন তাঁবুর প্রবেশ পথে যে ঘটনাটা ঘটেছিল তার কথা। হাতের টুকরোটা ছুঁড়ে ফেলেছিলাম, মুখের ভেতরকার খণ্ডগুলো থু থু করে ছিটিয়ে ফেললাম। কি করলাম আমি? মুহূর্তের তীব্র আকাঙ্ক্ষায় আমি অমানুষ হয়ে গেলাম। আমি নিতান্তই হতভাগ্য। আমার মন ভয়ঙ্কর অপরাধ বোধ, তীব্র পাপ বোধে ভরে উঠল। ভারাক্রান্ত মনে আমি ফিরে চললাম আমাদের শিবিরের দিকে। লিজা সবই বুঝতে পারল। ওর শান্ত সহানুভূতি আমার কাছে ব্যাপারটাকে অনেকখানি সহজ করে তুলল। আমার আকস্মিক দুর্বলতার কথা আমি ওর কাছে অকপটে স্বীকার করলাম। স্বীকার করে অনেকখানি স্বস্তি পেলাম। মনের গ্লানি অনেকটা কেটে গেল। কিন্তু ধূসর ছত্রাক স্তূপের অন্তরালে আমি যে আভাস পেয়েছি, যে ভয়ঙ্কর সত্য আমি উপলব্ধি করেছি, তার কথা আমি ওর কাছে একেবারে চেপে গেলাম। অনাবশ্যক আতঙ্কের হাত থেকে আপাতত ওকে রক্ষা করতে চাইলাম। কিন্তু আমার জ্ঞানের ভান্ডার একটু বেড়েছে, কিন্তু এ জ্ঞান অসহ্য। এ জ্ঞান আমার মস্তিষ্কের কোষে কোষে প্রদাহের সৃষ্টি করছে। মাথার মধ্যে বইতে লাগলো আতঙ্কের স্রোত। এই স্রোতের কোনো বিরাম নেই, কোনো বিরতি নেই। আমার মন হয়ে উঠল শঙ্কাবিহ্বল। আমার মনে বিন্দুমাত্র সন্দেহ রইল না যে হতভাগ্যের শেষ পরিণতি আমি একটু আগে সচক্ষে দেখেছি। আমাদের জন্য অপেক্ষা করে আছে ওই রকম নারকীয় পরিণতি। ধূসর ছত্রাক স্তূপ, এই হবে আমাদের পরিণতি। হায় ভগবান! এরপর থেকে আমরা আর কোনোদিনই ওই জঘন্য ছত্রাক খাইনি। কিন্তু ছত্রাক খাবার আকাঙ্ক্ষা বোধ করি আমাদের রক্তের মধ্যে ঢুকে গিয়েছিল। ওই একবার খাবার জন্য অনেকখানি মূল্য দিতে হলো আমাদের। চরম অভিশাপ নেমে এলো আমাদের জীবনে। শাস্তি পেলাম, কি সাংঘাতিক শাস্তি! এমন শাস্তি যেন চরম শত্রু জীবনেও না আসে। আমাদের সমস্ত শরীরে ছত্রাক ছড়িয়ে পড়ল এবং তা বাড়তে লাগলো দানবীয় দ্রুত গতিতে। আমরা আমাদের হতভাগ্য দেহ দুটোর উপর ওদের নিষ্ঠুর অভিযান কিছুতেই রুখতে পারলাম না। তাই যারা ছিল একদা মানব মানবী, তারা পরিণত হলো। যাক সে কথা, ওসব কথা ক্রমেই মূল্যহীন হয়ে পড়েছে। কেবল এটুকু বিশ্বাস করুন, একদা আমরা ছিলাম মানব মানবী। ধূসর ছত্রাকের সঙ্গে সংগ্রাম ক্রমেই আরো ভয়ঙ্কর, আরো আতঙ্ককর হয়ে উঠতে লাগলো। আমরা হারতে লাগলাম, ক্রমাগত হারতে লাগলাম। ছত্রাক ঢেকে ফেলল আমাদের মানবীয় শরীর দুটোকে। সঙ্গে সঙ্গে বেড়ে চলল ছত্রাকের স্বাদ গ্রহণ করবার জন্য তীব্র আকাঙ্ক্ষা, ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা। অথচ খাদ্য নেই। বলতে গেলে মনের সঙ্গে তীব্র লড়াই করি ছত্রাককে খাদ্য হিসেবে গ্রহণ করতে আমরা বিরত হলাম। এক সপ্তাহ আগে আমরা শেষ বিস্কুটখানা খেয়ে ফেলেছি। তারপর থেকে আমি মাত্র 3টে মাছ ধরেছি। আজ রাতেও আমি সাগরে এসেছিলাম মাছ ধরবার জন্য। এমন সময় ঘন কুয়াশার মধ্যে দিয়ে বেরিয়ে এলো আপনাদের স্কুনারখানা। আমি আপনাদের ডাকলাম। এই কাহিনীর বাকিটা তো আপনারা জানেন। আপনারা গৃহহীন, সমাজহীন দুটো হতভাগ্য প্রাণীকে দয়া করেছেন। এই দুটি হতভাগ্য একদা মানুষ ছিল। তাদের মনে ছিল কত আশা, কত স্বপ্ন। আপনাদের দয়ার জন্য সর্বশক্তিমান ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।
জলে দাঁড় পড়বার শব্দ শোনা গেল। আবার দাঁড় পড়ল জলে। সেই রাতের কণ্ঠস্বর ভেসে এল। শেষবারের মতন সেই কণ্ঠস্বর ভেসে এলো কুয়াশার আবরণ ভেদ করে। কেমন যেন ভৌতিক, কেমন যেন শোকাতুর সেই কণ্ঠস্বর। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। বিদায়, বিদায়। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, বিদায় নিচ্ছি, বিদায় নিচ্ছি মানুষের কাছ থেকে, বিদায় নিচ্ছি মানুষের কাছ থেকে। শেষের দিকটায় রাতের আগন্তুকের কণ্ঠস্বর নিদারুণ আবেগে থরথর করে কেঁপে উঠল। বিদায়! জর্জ আর উইল চিৎকার করে বলল। তাদের হৃদয় আবেগে ভরা। সেখানে চলছে নানা আবেগের খেলা। এতক্ষণ ধরে তারা যেন আবিষ্ট অবস্থায় ছিল। এবার পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে যেন তারা চেতনা ফিরে পেল। ভোর হচ্ছে। সাগরের বুকে যেন নেমে আসছেন অরুণ প্রণয়িনী কল্যাণময়ী উষা। চারপাশের ধূসর কুয়াশার আবরণেও লালের ছোপ লাগল। তারপর সূর্য উঠল। তীক্ষ্ণ বর্ষার মতো একটা আলোক রশ্মি কুয়াশার পাতলা আবরণকে ছিন্ন করে ছড়িয়ে পড়ল এ যাবৎ লুকোনো সাগরের বুকে। আধো আলো আর আধো ছায়ার মধ্যে দেখা গেল অপসৃতমান একখানা নৌকা। নৌকাখানা চলে যাচ্ছে দূরে, আরো দূরে, দৃষ্টিসীমার বাইরে, ঘন কুয়াশার ধূসর জবনিকার অন্তরালে। দুখানা দাঁড়ের মাঝখানে একটা বস্তু অস্পষ্টভাবে দেখা গেল। বস্তুটা নড়াচড়া করছে। মনে হলো একখানা স্পঞ্জ। ধূসর রঙের প্রকাণ্ড একখানা স্পঞ্জ যেন আন্দোলিত হচ্ছে। জলে দাঁড় পড়ছে ছপছপ করে। দাঁড়ের রং ধূসর, নৌকোর রং ধূসর। জর্জ এবং উইল মুহূর্তের জন্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, কিন্তু বৃথা চেষ্টা। বুঝতেই পারা গেল না কোথায় হাতের শেষ আর কোথায় দাঁড়ের শুরু। ধূসর হাত আর ধূসর দাঁড় মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। ওদের সংযোগস্থল ঠিক বোঝা গেল না। মুহূর্তের জন্য জর্জের দৃষ্টি গিয়ে পড়ল সেই আগন্তুকের মাথার ওপর। ধূসর স্পঞ্জের মতো মাথাটা সামনের দিকে ঝুঁকে পড়ছে, আর দুখানা দাঁড় যাচ্ছে পেছন দিকে জল কাটবার জন্য। দাঁড়ের শব্দ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে এলো। নৌকো চলে গেল আলোক সীমার বাইরে। ধূসর নৌকার ধূসর চালক মাথা নাড়াতে নাড়াতে অদৃশ্য হয়ে গেল ধূসর কুয়াশার অন্তরালে। এতক্ষণ আপনারা শুনলেন উইলিয়াম হোপ জনসনের লেখা রাতের অতিথি। আজকের গল্প পাঠে ছিল দীপক, স্নেহা, তাপস এবং আমি মনোতোষ। সম্পাদনা তমাল। পোস্টার ডিজাইন মনোতোষ। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং শেয়ার করবেন। আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। Mystery Lane.